আসসালামু আলাইকুম। যে বা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবার সর্বাঙ্গীন সুস্থতা কামনা করে আমি ভিডিওটি শুরু করছি। এই ভিডিওটি শুরু করার প্রথমেই আমি একটা প্রশ্নের উত্তর দিয়ে শুরু করব। প্রশ্নটা হচ্ছে যে আপনারা কেন আমার এই ভিডিওটি আজকে দেখবেন, উদ্দেশ্যটা কি হতে পারে? উত্তরটা এরকম যে হয়তোবা আপনি একটা ফ্যামিলি ট্যুরের প্ল্যান করছেন, কক্সবাজারে যাবেন 2 রাত 3 দিনের জন্য। সেখানে আপনি ট্যুরটা এমন একটা ট্যুর চাচ্ছেন যেখানে আপনি কমফোর্টেবল একটা ট্যুর হতে হবে, যেখানে আপনি রিল্যাক্স করতে পারবেন, পাশাপাশি কিছুটা লাক্সারি ট্যুর হবে, কিন্তু সেটা একটা মিড বাজেটে 40,000 টাকার আশেপাশে আপনি একটা ট্যুর প্ল্যান করতে যাচ্ছেন। তো সেরকম একটা ট্যুর প্ল্যান আপনি আমার এই ভিডিওটাতে দেখতে পারবেন, কারণ আমি রিসেন্টলি এরকম একটা ট্যুর করে এসেছি। এবং আমার কাছে যেটা মনে হয় যে এই ট্যুরটা আপনি যদি আমার এই ট্যুর প্ল্যানটা আমি প্রত্যেকটা জায়গায় খুঁটিনাটি সবগুলো বিষয় কোথায় কিভাবে অ্যারেঞ্জ করেছি এবং কিভাবে আপনি সেটা অ্যাভেলেবল করতে পারেন, কত টাকা খরচ হয়েছে, সব খুঁটিনাটি আমি এখানে শেয়ার করব। এতে যেটা হবে যে আপনার রিসার্চ করে যে আপনার বেস্ট একটা ট্যুর প্ল্যান করা, সেটা রিসার্চ করার সময়টা আপনার লাগবে না। আর এর আগেও আমি অনেক ট্যুরে গিয়েছি, কিন্তু প্রত্যেকবার এবার শেয়ার করা হয়নি, কারণ হচ্ছে প্রত্যেকটা ট্যুরেই যদিও আমরা কিছু না কিছু রিসার্চ করেই তারপর যাই, কিন্তু তারপরেও কিছু না কিছু বিষয়ে দেখা যায় যে আমাদের আক্ষেপ থেকে যায় যে এটা আরেকটু এভাবে হলে ভালো হতো, প্ল্যানটা একটু অন্যরকম হলে ভালো হতো। কিন্তু এবারকার ট্যুরে আমার যে অবজেক্টিভ ছিল যে আমি, যেহেতু আমার দুইটা ছোট ছোট বাচ্চা আছে, সো বাচ্চাদেরকে নিয়ে ট্যুর করতে গেলে অনেক কিছু মাথায় রাখতে হয়। তো অনেক কিছু মাথায় রেখে আমি অনেক রিসার্চ করে আমি ট্যুরটা যখন কমপ্লিট করার পর আমার মনে হলো যে ফ্যামিলিকে নিয়ে এই যদি আমি একটা বেস্ট ব্যালেন্স অফ কমফোর্টেবল মিড বাজেট ট্যুর টু কক্সবাজার আমি যদি প্ল্যান করতে চাই, তাহলে আমার এই যে প্ল্যানটা আমি করেছি সেটা সাকসেসফুলি আমি এনশিওর করতে পেরেছি যে এই ট্যুরটা আমার মানে আমার যা যা চাহিদা ছিল সেটা কমপ্লিট করতে পেরেছে। সো এটা একটা বেস্ট প্ল্যান হিসেবে আমার কাছে মনে হয়েছে। তো আমার এই ট্যুর প্ল্যানটা আপনারা দেখে আপনারাও রিসার্চ করার সময়টাকে কমাতে পারবেন বলে আশা করছি। তো আর আমি এই ভিডিওটার মধ্যে ছোট ছোট যে ক্লিপসগুলো আমি ভিডিও করেছিলাম ট্যুর চলাকালীন সময়, সেগুলোর মধ্যে আমি আপনাদের সাথে শেয়ার করব। সো আপনারা ট্যুর প্ল্যান নেওয়ার পাশাপাশি আমার ট্যুরের এক্সপিরিয়েন্সটাও কিছুটা এনজয় করতে পারবেন হোপফুলি। আর এই তো, তাহলে আমরা দেখতে পারি আমাদের ভিডিওটা কেমন হয়। আর আমি আমার পরিচয়টা দিয়ে শুরু করছি। আমার নাম সৈকত। বর্তমানে আমি একজন প্রফেশনাল ফার্মাসিস্ট। সো আমি একটা পপুলার ফার্মাসিউটিক্যালসে বর্তমানে ট্রেনিং ডিপার্টমেন্টে সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে কর্মরত আছি। তো আশা করি আপনারা ভিডিওটা এনজয় করবেন। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। আমাদের যাত্রাটা, আমরা যখন কক্সবাজার যাওয়ার জন্য প্রিপারেশন নিই, আমি কক্সবাজার যাওয়ার সিদ্ধান্তটা তো মাসখানেক আগে নিয়েছিলাম। আমি অনেক রিসার্চ করে আমি এয়ারপোর্টে আমি যাওয়ার সময় প্লেনে যাওয়ার সিদ্ধান্ত নিই। তো এই ক্ষেত্রে আমার যেটা সিদ্ধান্ত নেওয়ার পেছনে কারণ ছিল, আমি সবাইকে সে যে সাজেস্ট করবো সেটা হচ্ছে আমরা যখন ট্যুরে যাই তখন আমাদের 3টা মাধ্যম থাকে, বাস, ট্রেন অথবা প্লেন। তো যেহেতু বাচ্চা কাচ্চার সাথে যাচ্ছে, বাসে যাওয়াটা আমার কাছে একটু রিস্কি মনে হয়, কারণ হচ্ছে বাসের রাস্তার মধ্যে ট্রাফিক জ্যাম থাকতে পারে, বিভিন্ন টেকনিক্যাল প্রবলেম হতে পারে গাড়ির। আর তাছাড়া হচ্ছে 10-12 ঘন্টা একটা গাড়িতে একটা সিটে দীর্ঘ সময় বসে থাকাটা বড়দের জন্যও কষ্টকর। সেখানে বাচ্চারা একেবারেই সেটা মানে তাদের সহ্য হবে না, তারা একেবারে হাইপার হয়ে যাবে, অধৈর্য হয়ে যাবে। সেক্ষেত্রে যেদিন গিয়ে আমরা কক্সবাজারে পৌঁছাবো সেদিন দেখা যাবে যে আমাদের অনেকটা এনার্জি এই জার্নিতে নষ্ট হয়ে গিয়েছে। এই জন্য যেদিন আমরা ওইখানে পৌঁছাবো সেদিন যাতে ফুল এনার্জি নিয়ে আমরা আমাদের আনন্দটা উপভোগ করতে পারি, এই জন্য আমি প্লেনে যাওয়াটাকে বেস্ট অপশন বলে মনে করেছি। তবে এক্ষেত্রে আমি একটা ভুল করেছিলাম, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করে রাখছি। সেটা হচ্ছে আমি এয়ারপোর্ট থেকে টিকিট কাটতে চেয়েছিলাম, কিন্তু আমি আগে জানতাম না যে এয়ারপোর্ট থেকে টিকিট কাটলে অ্যাকচুয়ালি ভাড়াটা বেশি পড়ে। কারণ অন্যান্য অ্যাপস বা যেই মিডিয়াগুলোর মাধ্যমে এয়ার টিকিট কাটা যায়, যেমন সবচেয়ে পপুলার আছে গোজায়ান, শেয়ার ট্রিপ, আরও কিছু কিছু হয়তো Booking.com থেকে কাটা যেতে পারে। যেসব ওয়েবসাইট থেকে বা অ্যাপস থেকে এয়ার টিকিট কাটা যায় তারা কিছু ডিসকাউন্ট দেয়। সেটা হচ্ছে এয়ারপোর্টে যেই টিকিটটা পাওয়া যায় সেই টিকিটের প্রাইসের উপরে কিছু ডিসকাউন্ট পাওয়া যায় সেখান থেকে। তাই যে কোনো সময় আসলে এয়ারপোর্ট থেকে টিকিট কাটাটা একেবারেই যুক্তিসঙ্গত না। এই সকল অ্যাপস থেকে সুবিধামতো সময়ে এবং সুবিধামতো দামে এয়ার টিকিট কাটা যেতে পারে। তবে এয়ার টিকিট কাটার ক্ষেত্রে
খেয়াল রাখতে হবে যে এয়ার টিকিটটা যত মানে আপনি যত লাস্ট টাইমে এয়ার টিকিট কাটতে চাইবেন, তো এয়ারপোর্টের লোকজনের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি, যত ওনাদের সিটের সংখ্যা কমে যায়, যখন মানে ভ্যাকেন্ট সিট খুব অল্প থাকে, তখন তারা প্লেনের টিকিটের প্রাইসটা একটু বাড়িয়ে দেন। এই জন্য যত আগে টিকিট কাটা যায় ততই প্লেনের ভাড়াটা কম পাওয়া যায়। আমি যেহেতু প্রায় 15 দিন আগে টিকিট কেটেছি, তো আমি এটা নিয়ে অনেক রিসার্চ করছি। মোটামুটি আমার কাছে আমি মোটামুটি যতগুলো অপশনস আছে এয়ার টিকিট কাটার, আমি সবগুলোতেই ট্রাই করে দেখেছিলাম। আমি যতটুকু খুঁজে পেয়েছি সেখানে 8-10টার মতো এরকম অপশনস আমি পেয়েছিলাম, খুব বেশি নেই। তো এই 8-10টা অপশনসের মধ্যে আমি শেয়ার ট্রিপে বেস্ট ডিলটা আমি পাই। সেখানে বিকাশের মাধ্যমে পেমেন্ট করলে 15% ডিসকাউন্ট ছিল, তাই আমি বিকাশের মাধ্যমে টিকিটটা কাটি। তো আমার যেহেতু আমি হচ্ছে আমার যেই কী বলে, আমার যে 4 বছর 7 মাস বয়সী যে ছেলে, তো সেই ছেলের জন্য আমি আমার যে টিকিটটা কেটেছিলাম সেখানে আমার ওর জন্য টোটাল টিকিটের মোটামুটি 75%-এর মতো আমাকে প্রাইস দিতে হয়েছে। আর আমার 1 বছর 7 মাস বয়সী যে মেয়ে আছে, তার জন্য আমাকে মোটামুটি 25%-এর মতো টিকিটের প্রাইস দিতে হয়েছে। তো ওভারঅল আমার কাছে যেটা মনে হয়েছে, আমরা 4 জন গিয়েছি, কিন্তু আমাদের বাচ্চা 2টার হিসাবে 1টা টিকিটের মতো প্রাইস লেগেছে, আর আমাদের জন্য 2টা প্রাইস লেগেছে। তো সব মিলিয়ে আমার 15% ডিসকাউন্ট দেওয়ার পরে আমার এয়ার টিকিটের প্রাইসটা আসে 16,451 টাকা। আপনারা হয়তো ভাবতে পারেন যে 15% ডিসকাউন্টে তো ধরেন আমার এমনিতে প্রাইস এসেছিলো 18,800 টাকার মতো, সেখান থেকে 16,451 হয়তো বা 15% হয় না। কিন্তু এখানে বলে রাখা ভালো, এখানে প্রত্যেকটা সিটের ভাড়ার সাথে যেহেতু ট্যাক্স ইনক্লুডেড, তো ট্যাক্সের উপর কোনো ডিসকাউন্ট হয় না। এই কারণেই আমাদের ডিসকাউন্ট দিয়ে 16,451 টাকা এয়ার টিকিটের ফেয়ারটা এসেছিল। আমরা এয়ার টিকিট কেটে আমরা প্লেনে যাত্রা করি। তো এটা খুবই আনন্দঘন ছিল। আমার বাচ্চারা প্রথমবার প্লেনে উঠেছে এবং তারা খুব কমফোর্টেবলি উইদিন ভেরি শর্ট টাইম আমরা প্লেনে চলে যাই। আর আরেকটা বিষয় এখানে খুবই উপভোগ্য ছিল, সেটা হচ্ছে ইউসিবির ইম্পেরিয়াল লাউঞ্জ। যেহেতু আমার ইউসিবির মানে সিগনেচার কার্ড ছিল, তো আমরা ওইখানে ফুল ফ্রি বলতে এখানে রেজিস্ট্রেশন করার জন্য 1 টাকা কাটে, এটা নেগলিজিবল। তো ওইখানে মোটামুটি 2 ঘন্টার সময় আমরা ইম্পেরিয়াল লাউঞ্জে সময় কাটিয়েছি। সেটা খুব আনন্দঘন একটা সময় ছিল, বেশ ভালো সময় কেটেছে। মানে ওখানে গিয়ে কারো বোর ফিল করার মতো কোনো কারণ নাই, কমফোর্টেবল, এবং খাবার দাবারের মান খুব ভালো ছিল। ওইখানকার মিনি বার্গারটা আমার সবচেয়ে ভালো লেগেছিল। তবে প্রত্যেকটা খাবারই খুব মানসম্পন্ন ছিল। আপনারা দেখতে পেলেন আমরা প্লেনে করে হোটেলের সামনে এসে পৌঁছলাম। আমি যে হোটেলটা বুক করেছি এটা হচ্ছে এক্সোটিকা সাম্পান। এই হোটেলটা একেবারেই সমুদ্রের বিচের কাছে। তো এইটা নিয়েও আমি যে রিসার্চটা করেছি, আপনারা আবারও যাচাই করে দেখতে পারেন। সেটা হচ্ছে, আমি চাচ্ছিলাম যে একেবারে সমুদ্রের যত কাছে থাকা যায়। তো গুগল ম্যাপে আমি সার্চ দিয়েছি মেইনলি, কারণ গুগল ম্যাপে তো প্রত্যেকটা হোটেলের লোকেশন দেখা যায়। তো ওখানে সার্চ দিয়ে আমি চাচ্ছিলাম না যে, আবার ধরেন আমার এটাও আমি চাচ্ছিলাম যে আমি শহরের কাছাকাছি যাতে থাকতে পারি। আমি যদি আবার ইনানি বা পাটোয়ার টেকের ওইদিকে চলে যাই, সেক্ষেত্রে আমার যেহেতু সাথে গাড়ি নেই, সো আমার জন্য শহরে আসতেই হবে, শহরে একটু কেনাকাটা করতে হবে। আমি রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে যাব, সো শহরে যাতায়াতটা আমার জন্য খুব কষ্টকর হয়ে যেত। এই জন্য আমি মানে শহরের কাছাকাছি থাকতে চাচ্ছিলাম। সো শহরের কাছাকাছি যে হোটেলগুলো আছে, যেটা সি ভিউ হোটেল, যেটা থেকে একদম সামনেই সমুদ্র দেখা যাবে, তো এরকম কয়েকটা হোটেলের নাম আমি বলছি। যেরকম সাইমন বিচ রিসোর্ট আছে, আপনার সি ক্রাউন হোটেল আছে, তারপর আর্মিদের একটা আছে জলতরঙ্গ, এরকম আরও কিছু এই যে নতুন হয়েছে রামাদা 5 স্টার হোটেল রামাদা, আর হচ্ছে এই এক্সোটিকা সাম্পান, আরও কিছু হোটেল থাকতে পারে। আর কিছু হোটেল আছে যেগুলো থেকে মানে বারান্দা থেকে বা আংশিকভাবে সমুদ্র দেখা যায়। তো আমি ওগুলোকে বাদ দিচ্ছি, একদম সি ভিউ আমার মেইন ক্রাইটেরিয়া ছিল সি ভিউ। কারণ কক্সবাজারে গিয়ে আমি
মানে প্রতিটা সময় আমি সমুদ্র দেখতে চাচ্ছিলাম, এবং এই মানুষ কক্সবাজারে যায় সমুদ্রের এই ফিলসটা নেওয়ার জন্য, এই কারণেই আমি গিয়েছি। তো এর মধ্যে আমি যদি বলি, আপনারা কম্পেয়ার করে দেখতে পারেন হোটেল রামাদা, সাইমন বিচ রিসোর্ট, সি ক্রাউন, এগুলো হচ্ছে পাশাপাশি একই সাথে, কিন্তু সেগুলো থেকে যে সমুদ্রের পানির দূরত্ব আর এক্সোটিকা সাম্পান থেকে পানির দূরত্ব, এটা ওই হোটেলগুলোর তুলনায় এক্সোটিকা সাম্পানে অনেক কম এবং একদমই কাছে। এক্সোটিকা সাম্পানের একদমই কাছে হচ্ছে সমুদ্রের পানি দেখা যায়। তো এই হোটেলটা আমার কাছে মনে হয় যে আপনি যদি মনে হয় যে খুব লাক্সারিয়াস কিছু চাচ্ছেন না, আপনি চাচ্ছেন একটা সমুদ্রের পাশে থেকে সমুদ্রটা উপভোগ করতে, সেক্ষেত্রে আমি বলবো যে এটা খুব হেক্টিকও না, এটা কমফোর্টেবল, এসি রুম, বড় একটা রুম থাকে, বারান্দা আছে সাথে। তো মোটামুটি মানে আমি আমাদের এক পাশে সমুদ্র আপনারা দেখতে পাচ্ছেন, আর এক পাশে পাহাড়। তো একই হোটেল থেকে সূর্যোদয় দেখা যাচ্ছে পাহাড়ের পেছন থেকে, আবার সূর্যাস্ত দেখা যাচ্ছে সমুদ্রের পেছনে। এইরকম একটা ভিউর হোটেল। এখানে হয়তো সুইমিং পুল নেই বা খুব লাক্সারিয়াস বা একদম 5 স্টার 4 স্টার মানের সার্ভিস আপনারা পাবেন না, বাট আপ টু দ্য মার্ক, যেটা কিনা এই বাজেটে মানে 5,000 টাকা আমার এক একটা রুমের ভাড়া নিয়েছে। সেটা ডিসকাউন্ট প্রাইস ওনারা বলেছেন, যেহেতু আমি বুধবারে গিয়েছি, সেটা কোনো পিক সিজন ছিল না, অফ পিক টাইম ছিল, এই কারণে আমাকে ওনারা বলেছেন যে এটা একটা ডিসকাউন্টেড প্রাইস। ওনাদের রেগুলার প্রাইস হচ্ছে 6,000 টাকা আমার জানা মতে। তো এরকম একটা প্রাইসে আপনারা হোটেলের ভিউটা আপনারা দেখেছেন অলরেডি। এটা চমৎকার একটা ভিউ, মানে আপনার রিগ্রেট হওয়ার কথা না। তবে কাউকে রিগ্রেট করতে দেখি, সেটা হচ্ছে সার্ভিস নিয়ে। তো আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা ডিপেন্ডস যে আপনি এক্সপেকটেশনটা কী নিয়ে যাচ্ছেন। এখন ধরেন আপনি যদি 5,000 টাকা বা 6,000 টাকা মানের অন্য কোনো হোটেলের সাথে, যেগুলোর ভাড়া 5-6 হাজার টাকা, কিন্তু একেবারে সমুদ্রের সাথে না, সেরকম হোটেলের সাথে যদি কম্পেয়ার করেন, তাহলে আমি বলবো আপনি ডিসঅ্যাপয়েন্টেড হবেন। এইটা মনে রাখতে হবে। আপনি যদি সি ভিউ হোটেল দেখেন, হোটেল রামাদা, সি ক্রাউন, সাইমন বিচ রিসোর্ট, সেগুলোর প্রাইস রেঞ্জের সাথে কিন্তু এই হোটেলটার আপনাকে কম্পেয়ার করতে হবে অ্যাট দ্য পয়েন্ট অফ ভিউ থেকে। কারণ এটার ভিউয়ের সাথে আপনি যদি ঠিক সেই সার্ভিসটা অ্যাভেল করেন, তাহলে কিন্তু এটা 5,000 থেকে ওই সার্ভিসের কারণে এটা 8-10 হাজার 12 হাজার টাকা পার নাইট ভাড়া লাগবে। যেহেতু এটার সার্ভিসটা সেই টপনচ না, সুইমিং পুল নেই, এবং আমি সার্ভিস বলতে আমি বলছি যে আমরা যা চেয়েছি তাই পেয়েছি, কিন্তু ধরেন একদম না চাইতেই পাওয়া বা একেবারে নিট অ্যান্ড ক্লিন ওরকম পশ লেভেলের কিছু না, তবে আপ টু দ্য মার্ক আমার কাছে মনে হয়েছে। আমাদের হোটেল রুমের ভিতরে আপনারা দেখেছেন টয়লেট অ্যামিনিটিস সবগুলোই ছিল, চা কফির ব্যবস্থা ছিল। তবে একটা জিনিস খারাপ লেগেছে, সেটা হচ্ছে ওনাদের কাছ থেকে আমাদের বারবার মানে একবার রিফিল করে দেওয়ার পর যে আবার পরের দিন সময় মতো নিজে থেকে রিফিল করে দেবে, ব্যাপারটা ওরকম হচ্ছিল না। আমাদের চেয়ে নিতে হয়েছে যে আমাদেরকে একটু চা পাঠান বা পাউডার মিল্ক পাঠান, এটা বলতে হয়েছিল। বাকি সব কিছু আমাদের কাছে ঠিকই ছিল। আমরা ওই হোটেলটাতে 2 রাত থাকি। প্রথম দিন আমরা ওইখানে যাওয়ার পর আমরা সমুদ্রে নেমে যাই, চেক ইন করার পর 12:30টায় চেক ইন। সমুদ্রে নামার পর আমরা ওইখানে গোসল টোসল করে দুপুর 2-2:30 পর্যন্ত আমরা সমুদ্রেই ছিলাম। ফিরে এসে একটু রেস্ট নিই, ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে আমরা সেদিন একটু কলাতলি বিচে যাই। কলাতলি বিচে গিয়ে আমরা একটু শপিং করি। তারপর সেদিন আর খাওয়া দাওয়া আশেপাশেই করেছি, কলাতলি বিচ এবং এর আশেপাশে। তারপরের দিন সকালে আমরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করে, তার আগে বলে নিই, পরের দিন সকালে আমরা কিন্তু ছাদে উঠে পাহাড়ের পেছন থেকে সূর্যোদয় দেখেছি। খুব ভালো একটা সময় কেটেছে। ভোরবেলা সমুদ্রের পাশে বসে টং দোকান থেকে কিনে চা খেয়েছি, চমৎকার ফিল পাওয়া গিয়েছে। এরপর আমরা আবারও সমুদ্রে নেমেছিলাম। সমুদ্রে গোসল টোসল করে আমরা 12:30-1টার দিকে উঠে যাই এবং ফ্রেশ হয়ে ওই দিন আমরা পৌষিতে খেতে যাই। দুপুরের খাবারটা খুব চমৎকার ছিল, পৌষির খাবার, অ্যাজ ওয়েল অ্যাজ কলাতলি বিচের একটু সামনেই, মানে মেইন রোডে। আর হচ্ছে আমরা তারপরে ওই দিন
আমরা পরের দিনের কথা বলছি, মানে আমরা গিয়েছি বুধবার, বৃহস্পতিবারের কথা বলছি। বৃহস্পতিবারে আমরা বিকেলে চলে যাই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে। সেখানে বাচ্চারা খুব আনন্দ করেন। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে মাছ দেখে খুব আনন্দ পায়। তারপর হচ্ছে এখানে একটা গেম জোন ছিল, সেখানে মন খুলে খেলা করেছে। আমার ছেলে তো একদম 1.5 ঘন্টা এই বল জোনটাতে একেবারে ঘাম ছুটিয়ে খেলাধুলা করেছে মনের আনন্দ করে। তো এই ফিলিংসটা অনেক ভালো ছিল। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড থেকে আমরা চলে গিয়েছিলাম, আগে পৌষি থেকে খোঁজ নিয়েছিলাম যে আমাদের ইচ্ছে ছিল চট্টগ্রামের বিখ্যাত মেজবান গরুর গোস্ত খাওয়ার। তো সেটা জামান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, একটা হোটেল আছে ঝাউবনে, সেখানে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের খুব কাছে। তো সেখানে আমরা জামান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে মেজবানের গরুর গোস্ত খেয়েছি। এরপর আমরা হোটেলে আবার ফিরে এসেছি। আর রাতে 2 দিনই সন্ধ্যার পর বা রাতে আমরা বারান্দা থেকে এরকম সমুদ্রের ঢেউ দেখেছি, সাথে চাঁদ ছিল আকাশে, মানে চমৎকার। ওইখানকার হোটেলের সামনেই আবার কিছু ফুড কোর্ট আছে, স্ট্রিট ফুড মতো। তো সেটা রাত 12:30-1টা পর্যন্ত মানুষজন সেখানে থাকে। সব মিলিয়ে খুব ভালো একটা অনুভূতি ছিল। আর এইখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এই হোটেলের বারান্দায়, এটা হচ্ছে কাপড় নাড়ার জন্য খুব চমৎকার একটা ব্যবস্থা করা ছিল। এটা খুবই উপকারী, কারণ হচ্ছে সমুদ্রে ভিজলে তো কাপড় চাপড় ভেজা থাকবেই, তবে সেগুলো নাড়ার পুরো বারান্দাটা খারাপ দেখা যায় যদি বারান্দায় নেড়ে দিই। এই জন্য এই দড়ির ব্যবস্থায়, যেটা কিনা নেড়ে কাপড়টাকে একদম উপরে তুলে দেওয়া যায় যাতে বারান্দায় বসতে কোনো সমস্যা না হয়। ভালো একটা ফ্যাসিলিটি ছিল। এভাবে আটকে দিলে এই জিনিসটা উপরেই থেকে যায়, সো কাপড়গুলো তখন উপরে থাকে, শুকিয়ে যায় এক সময়। আমরা প্রথম দিন কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের ভিডিওটা করতে পারিনি, এটা হচ্ছে দ্বিতীয় দিনের ভিডিও। সো ব্রেকফাস্টের যে পরিবেশটা, এটা চমৎকার। এখান থেকে সমুদ্র দেখতে দেখতে খাওয়া যায়, তবে জায়গাটা একটু ছোট। আসলে পুরো হোটেলটাই এখানে ছোট, একটা ফ্লোরে মাত্র 3টা করে রুম। 2টা হচ্ছে কাপল ডিলাক্স, যেখানে 2টা করে বেড থাকে, আপনারা দেখেছেন আমরা যে রুমটাতে থেকেছি। আরেকটাতে আরও একটু বড় রুম, মনে হয় ওইটাতে 2টা রুম থাকতে পারে, এই আর কি। তো নাস্তার মধ্যে আমাদের এই যে কাচের বাটিটার মধ্যে সেমাই ছিল, আর এদিকে এটা হচ্ছে মুরগির গোস্ত, আর হচ্ছে এখানে ডাল, সবজি, এদিকে ছিল হচ্ছে বিরিয়ানি এবং নুডলস। খুবই খাবার ভালোই ছিল মোটামুটি। চা কফির ব্যবস্থা ছিল। এই ছিল আমাদের ট্যুরের শেষ মুহূর্ত। তারপর আমরা চলে আসি রেল স্টেশনে। তবে এখানে অটোওয়ালাদের সাথে আপনাকে একটু বার্গেইন করতে হবে আগে থেকেই, ওরা যা চাইবে তাই দেওয়া যাবে না, ওরা খুব এক্সেসিভ ভাড়া চেয়ে থাকে। আর ট্রেনে আমরা স্নিগ্ধাতে টিকিট কেটেছিলাম, খুবই চমৎকার। এটা 1390 টাকা করে পার পার্সন টিকিট। আমার ছোট বাচ্চাটার জন্য আমি কিছু ডিসকাউন্ট পেয়েছিলাম। সব মিলিয়ে আমার ট্রেনের টিকিটে লেগেছিল 3590 টাকা। আমরা 3টা টিকিট কেটেছিলাম, মানে আমার ছোট বলতে মেয়ের জন্য তো টিকিট কাটিনি, মানে আমার 4 বছর 8 মাস বয়সী ছেলেটার জন্য আমি কিছু ডিসকাউন্ট সেখানে পেয়েছিলাম। এবং খুবই ঠান্ডা একটা এসি ওটার ভেতরে, বরং ওইখানে গরম লাগার কোনো অবকাশই নেই, বরং খুব বেশি ফোর্সে এসি চললে অনেক একটা সময় শীত লাগে। তো আমরা বলে পরবর্তীতে এসির টেম্পারেচারটা বাড়িয়ে নিয়েছিলাম। তো এই ছিল আমাদের ট্যুরের আদ্যপান্ত। তবে একটা জিনিস আমি এখানে বলতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের যে টিকিটের খরচটা, সেটা রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে আমরা পার পার্সন টিকিট হচ্ছে 300 টাকা করে। তবে এখানে কিন্তু এক্সোটিকা শ্যাম্পান থেকে এই টিকিট কেনার একটা সুযোগ আছে, সেখান থেকে কিনলে আপনি 250 টাকা করে পার পার্সন টিকিট কিনতে পারবেন। আর সেখানে বাচ্চাদের অবশ্য হাইটের একটা বিষয় থাকে, একটা মিনিমাম হাইটের পর্যন্ত বাচ্চাদের মানে টিকিট লাগে না। আমার 2 বাচ্চার জন্যই আমার টিকিট লাগেনি, যে কারণে আমার শুধু আমার এবং আমার মিসেসের 2টা টিকিটেই আমাদের কাজ হয়ে গিয়েছে। 500 টাকা সেখানে টিকিট খরচ লেগেছিল। তো ওভারঅল আমাদের একদম শুরু থেকে শেষ পর্যন্ত যে খরচগুলো ছিল, বড় খরচ হচ্ছে এয়ার টিকিট 16,590 টাকা, হোটেল খরচ ছিল 10,000 টাকা,
আর আমাদের ট্রেনের খরচ ছিল ৩,৫৯০ টাকা এবং রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ডের খরচ ছিল ৫০০ টাকা। এছাড়া আর যেই খরচ খাবার দাবারের খরচ যেটাকে যদি ধরি এগুলোই মেজর। আর হচ্ছে ওখানে আমার বাসা থেকে উবারে যাওয়া, মানে যেই আমার শহরের ভেতরে যেই ট্রান্সপোর্টের খরচ, এই সব খরচ মিলিয়ে আমি হিসেব করে দেখেছি আমার ৩৬,৫০০ টাকার মতো ওভারঅল খরচ হয়েছে, টুকটাক শপিংয়ের খরচ বাদ দিয়ে, কারণ সেটা তো ম্যান টু ম্যান ভ্যারি করে। কিন্তু এই বিষয়গুলো অলমোস্ট যারাই যাবেন, যদি আমার মতো এরকম ফ্যামিলি হয়ে থাকেন যে হাজব্যান্ড ওয়াইফ এবং 2টা বাচ্চা সহ যদি হয়ে থাকে, মোটামুটি এরকম খরচই পড়ে থাকবে, আর সাথে শপিং খরচ সহ। এই হচ্ছে আমার ট্যুরের আদ্যোপান্ত প্ল্যান। আপনারা এখন প্ল্যান করে দেখতে পারেন, তবে আশা করি এই প্ল্যানটা আপনি যদি গ্রহণ করেন আপনার কাছে খারাপ লাগবে না। তো সবার সুস্থতা আবারও কামনা করছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ট্যুর করবেন, ট্যুর করা, ঘোরাঘুরি করা মানসিক স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। সো আল্লাহ হাফেজ।